জিনিসটা কিন্তু একই, চিন্তা। কাউকে বানিয়ে দিচ্ছে সায়েন্টিস্ট, কাউকে বানিয়ে দিচ্ছে ফিলোসফার, দার্শনিক, আর কাউকে বানিয়ে দিচ্ছে পাগল। কোন মানুষ কিভাবে চিন্তা করছে তার উপর ডিপেন্ড করছে যে সেই মানুষটি দার্শনিক হবে নাকি বৈজ্ঞানিক হবে নাকি মানসিক রোগীতে পরিণত হবে বা পাগলে পরিণত হবে। এবং এর ফলে মানুষ চলে যায় ডিপ্রেশনে। মানসিক রোগ সেখান থেকেই শুরু হয়। আপাত দৃষ্টিতে ঠিক মনে হলেও এই বক্তব্যটা আসলে কিন্তু ভুল। কিভাবে ভুল সেইটা বুঝুন এবার। এটা গুরুত্বপূর্ণ স্টেজ। এবার এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হতে চলেছে। এইটাই কিন্তু হচ্ছে মানসিক রোগ নিরাময়ের একমাত্র ওষুধ। মানসিক রোগের এইটাই হচ্ছে একমাত্র ওষুধ। মানসিক চাপ চিন্তা থেকে কি করে মুক্তি পাওয়া যায়, আজকে সেই বিষয় নিয়ে আলোচনা হবে। একজন প্রশ্ন করেছেন আমাকে, বিশাখানন্দী ডানকুনি থেকে লিখছেন। উনি বলছেন যে আপনি মানসিক রোগের জন্য ওষুধ খেতে বারণ করেছেন। মানে আমি এর আগে বিভিন্ন ভিডিওতে মানসিক রোগের জন্য ওষুধ খেতে মানা করেছি, সেই জন্য উনি বলছেন। এই বিষয়ে আপনি ভিডিওতে যেরকম ভাবে ব্যাখ্যা করেছেন তাতে আমি সম্পূর্ণরূপে সহমত, কিন্তু মানসিক চাপ চিন্তাগুলো তো কোনো রকম ভাবে পিছু ছাড়ছে না। এই মানসিক চাপ চিন্তাগুলো তো জীবনকে অস্থির করে তুলছে এবং তার ফলে জীবনে সমস্যা প্রত্যেকদিন বেড়েই চলেছে। স্যার, এই সমস্যা থেকে মুক্তি লাভের উপায় কি? যেরকম বললাম, মানসিক চাপ চিন্তা থেকে মুক্তি পাওয়া নিয়ে আজকে আলোচনা করা হবে। আচ্ছা, এই প্রশ্নটা যিনি করেছেন বিশাখানন্দ, ইনি কি বাস্তব জীবনে গীতার মেম্বার? না, ইনি বাস্তব জীবনে গীতার মেম্বার নন। এটাই আমি কনফার্ম করার চেষ্টা করছিলাম, কারণ বাস্তব জীবনে গীতার যদি উনি মেম্বার হতেন তাহলে এরকম ধরনের প্রশ্ন উনি করতেনই না। কারণ ওখানে যারা রয়েছেন বাস্তব জীবনে গীতাতে, তাদের কাছে এই জিনিসগুলো সহজ হয়ে গেছে, এই জিনিসগুলো নিয়ে তাদেরকে চিন্তা করতে হয় না। যার জন্য আমি বারবার বলতে থাকি বাস্তব জীবনে গীতা জয়েন করার জন্য। এক কাপ চায়ের থেকেও কম খরচা বোধহয় পার ডে, এইসব করে বহুত দিন আগে আলোচনা করা হয়েছে, সেইগুলো নিয়ে বলছি না কথা। বাট ঠিক আছে, আজকে যে প্রশ্নটা সেটা নিয়ে আলোচনা করা যাক, যে মানসিক চাপ চিন্তা থেকে কি করে মুক্তি পাই ওষুধ না খেয়ে। দেখুন, একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে গিয়ে চিন্তা, রাইট? এই যে শব্দটা চিন্তা, দেখুন এই চিন্তা হচ্ছে এমন একটা জিনিস যে কোনো মানুষকে বৈজ্ঞানিক বানিয়ে দিচ্ছে, বা কোনো মানুষকে ফিলোসফার বানিয়ে দিচ্ছে, দার্শনিক বানিয়ে দিচ্ছে। আবার এই চিন্তাই কোনো মানুষকে মানসিক রোগী বানিয়ে দিচ্ছে। ভাবুন, ভালো করে বুঝুন, জিনিসটা কিন্তু একই, চিন্তা। কাউকে বানিয়ে দিচ্ছে সায়েন্টিস্ট, কাউকে বানিয়ে দিচ্ছে ফিলোসফার, দার্শনিক, আর কাউকে বানিয়ে দিচ্ছে পাগল। অর্থাৎ কি বোঝা যাচ্ছে এখান থেকে? যে চিন্তা জিনিসটা খারাপ নয়। কোন মানুষ কিভাবে চিন্তা করছে তার উপর ডিপেন্ড করছে যে সেই মানুষটি দার্শনিক হবে নাকি বৈজ্ঞানিক হবে নাকি মানসিক রোগীতে পরিণত হবে বা পাগলে পরিণত হবে। আর এর জন্য দরকার হচ্ছে নিষ্কাম কর্মযোগ। ভগবদ গীতায় আমি ভালো করে বহুবার বুঝিয়েছি, বাস্তব জীবনে গীতার যে সমস্ত সিরিজের ভিডিওগুলো রয়েছে আমার। তো এখন এখানে যদি নিষ্কাম কর্মযোগ বলি তাহলে অনেকের কাছে এই জিনিসটা একটা কঠিন শব্দ হয়ে যাবে। নিষ্কাম কর্মযোগে আবার ভগবদ গীতা বোঝাতে লাগলো, এরকম অমুক্ত হতেই পারে অনেকের কাছে। বাট জিনিসটাকে আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি যাতে একজন সাধারণ মানুষও বিষয়টা বুঝতে পারে। আর এই যে বিষয়টা নিয়ে আমি বোঝাতে চলেছি, এইটাই কিন্তু হচ্ছে মানসিক রোগ নিরাময়ের একমাত্র ওষুধ। মানসিক রোগের এইটাই হচ্ছে একমাত্র ওষুধ। চিন্তার ডাইরেকশন ঠিক করতে হবে আমাদেরকে। যদি চিন্তার ডাইরেকশন ঠিক করে দিই তাহলে সেই যে মানুষ এটা করতে পারবে সে বিশাল উন্নত জায়গায় পৌঁছে যাবে। আর যদি ডাইরেকশন ঠিকঠাক করতে না পারে সেই ব্যক্তি, তাহলে সেই ব্যক্তিকে এরকম ভাবে প্রথমে মানসিক চাপ চিন্তাগুলো ঘিরে ধরবে। ধীরে 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 সেই ব্যক্তি ডিপ্রেশনে যাবে এবং আলটিমেটলি কি হবে, একজন মানসিক রোগী হয়ে যাবে, অর্থাৎ উন্মাদ বা পাগল হয়ে যাবে, মানসিক ভারসাম্যহীন ব্যক্তিতে পরিণত হয়ে যাবে। তো যেটা আমি বলছিলাম যে নিষ্কাম কর্মযোগ, এটা বললে একটু কঠিন হয়ে যাবে, শব্দটা ব্যবহার করতে চাইছি না ওই জন্য আমি, কিন্তু এই শব্দটাই কিন্তু আসল শব্দ, নিষ্কাম কর্মযোগ। বা ঠিক আছে, সেটাকে আমি একটা অতি সাধারণ ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করুন, যেটা হচ্ছে আসল ওষুধ কিন্তু মানসিক রোগ নিরাময়ের জন্য। মানুষ এই যে চিন্তা করছে এবং চিন্তার ফলে তার মধ্যে যে সমস্ত এই যে ডিপ্রেশনগুলো তাকে ঘিরে ধরছে, তার চাপ চিন্তাগুলো তাকে ঘিরে ধরছে কেন? তার কারণ মানুষ যে কাজগুলো করে সারা দিনে বা এখনো পর্যন্ত জীবনে মানুষ যত কাজই বা করেছে, যে কোনো মানুষ, তার হয়তো সন্তান রয়েছে, তার হয়তো স্বামী রয়েছে, তার হয়তো স্ত্রী রয়েছে, তার হয়তো বন্ধু বান্ধব রয়েছে, ফ্যামিলি মেম্বার রয়েছে, সে অনেক কিছু তাদের জন্য করেছে, অনেক কিছু করছে, তাদের জন্য অনেক কিছু প্ল্যানিং রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, প্রেমিক প্রেমিকা রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে,
প্রত্যেকটা মানুষের জন্য কিছু না কিছু করে, রাইট? এখানে নিশ্চয়ই কোনো রকম কোনো ডাউট নেই, সন্দেহ নেই। এবার মানুষ এই যেগুলো করছে, করার পর তার থেকে নিজের অজান্তেই সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে মানুষ তার থেকে কিছু আশা করে বসে রয়েছে বা আশা করে বসে থাকে। এটা বোঝার বিষয় কিন্তু, যে মানুষ কিছু করলো এবং করার পরিবর্তে মানুষের থেকে কিছু আশা করে বসে রয়েছে। এবার যখন ওই আশাটা ভঙ্গ হয়, তখনই মানুষ এটাকে বলে চাপ চিন্তা বা দুশ্চিন্তা, এবং এর ফলে মানুষ চলে যায় ডিপ্রেশনে। মানসিক রোগ সেখান থেকেই শুরু হয়। এবার ভালো করে আমাদেরকে বুঝতে হবে যে এই যে আমি বললাম যে মানুষ প্রত্যেকটা মানুষের জন্য কিছু না কিছু করছে, প্রত্যেকটা মানুষের জন্য কিছু না কিছু করছে। আমার এই বক্তব্যটা কি ঠিক যে প্রত্যেকটা মানুষের জন্য কিছু না কিছু করছে, এমনকি নিজের জন্যই বা হোক না কেন মানুষ করছে? আমার এই বক্তব্যটাকে ঠিক, আপাত দৃষ্টিতে ঠিক মনে হলেও এই বক্তব্যটা আসলে কিন্তু ভুল। কিভাবে ভুল সেইটা বুঝুন। এবার এটা গুরুত্বপূর্ণ স্টেজ। এবার এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হতে চলেছে। এবার মানুষ ভাবে যে মানুষ করছে, কিন্তু আসলে মানুষ করছে না। ফর এক্সাম্পল, একটা উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরুন আপনি কিছু খাচ্ছেন, আপনি ভাত খাচ্ছেন, রুটি খাচ্ছেন, বা যে কোনো খাবার আপনি খাচ্ছেন। তো খাবারটা যতক্ষণ পর্যন্ত আপনার গলার এপারে রয়েছে, অর্থাৎ মুখের মধ্যে, ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারছেন যে আপনার মুখের মধ্যে কিছু রয়েছে, খাবার রয়েছে। এবং মুখের কোন জায়গায় খাবারটা রয়েছে, গালের এদিকে নাকি গালের এদিকে, মানে মুখের এদিকে না ওদিকে। আমরা কখনো এইদিকে দাঁত দিয়ে চিবাই, কখনো এইদিকে দাঁত দিয়ে খাবারগুলোকে চিবাই, তাই তো? আমরা বুঝতে পারি যে খাবারের অবস্থানটা কোথায় মুখের মধ্যে। যখনই আমরা খাবারটাকে গিলে দিই, গলার ওপারে চলে গেল। বিজ্ঞান প্রমাণিত করে দিয়েছে যে গিলে দেওয়ার পর খাবারটা স্টমাকে চলে যাচ্ছে, কিন্তু আমরা কি ফিল করতে পারি যে খাবারটা স্টমাকে গেল? স্টমাকে গেল নাকি কিডনিতে গেল নাকি লিভারে গেল নাকি হার্টে গেল নাকি লাংসে গেল নাকি অন্য কোথাও গেল? আমরা কি ফিল করতে পারি? নাকি ব্লাডারে গেল? আমাদের ফিল করার ক্ষমতা নেই। পেটের মধ্যে রয়েছে সেটুকু আমরা বুঝতে পারি, কারণ পেটটা ভরে যায়। খালি পেট থাকে, খাওয়ার পর পেটটা ভরে যায়, কিন্তু পেটের কোথায় রয়েছে আমরা ইমাজিন করতে পারি না, আমরা ফিল করতে পারি না। এবং তারপরেও মজার বিষয় হচ্ছে এইটাই, যে খাবারটা কিভাবে হজম হচ্ছে, হজম হবে কি হবে না, সেটাও কিন্তু আমি ডিসাইড করছি না, অর্থাৎ ব্যক্তি ডিসাইড করে না। কে ডিসাইড করে তাহলে? এই জিনিসগুলো কে করছে? পরের দিন সকালে এই যে খাবারটা অবশিষ্ট রইলো শরীরের মধ্যে, যেটা শরীরে কাজে লাগলো না, পরের দিন স্টুল হিসাবে সেটা বেরিয়ে গেল। তো কতটা খাবার স্টুল হিসাবে বেরোবে নাকি বেরোবে না, মানে কতটা বিষয়বস্তু স্টুল হিসাবে বেরোবে নাকি বেরোবে না, সেটা কিন্তু ব্যক্তি ডিসাইড করছে না। কে করছে বিষয়গুলো তাহলে? এই যে আমাদের চুল, দাড়ি, নখ এগুলো যে বৃদ্ধি পাচ্ছে, কে করছে এগুলো? আমরা তো বৃদ্ধি আটকাতে পারি না। হ্যাঁ, কেটে দিতে পারি, আমরা চুল, নখ, দাড়ি কেটে দিতে পারি, কিন্তু তো বৃদ্ধি তো আটকাতে পারি না। কে করছে এই জিনিসগুলো? ভেবে দেখেছেন কখনো? আচ্ছা, আর একটা বিষয়, অন্য একটা এক্সাম্পল দিতে তাহলে বুঝতে সুবিধা হবে। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন। অন্য একটা এক্সাম্পল দিতে তাহলে বুঝতে সুবিধা হবে। ধরুন কেউ হয়তো বলছে যে আমি ভাত রান্না করেছি, রাইট? তো আদৌ কি সেই ব্যক্তি বা সেই মহিলা ভাত রান্না করেছে? করেনি। ওই ব্যক্তি কি করেছে? শুধু গরম জলের মধ্যে, ফুটন্ত গরম জলের মধ্যে কিছু চাল ফেলে দিয়েছে, এবং কিছুক্ষণ পর সেই চালগুলোকে সেখান থেকে ছেঁকে বের করে নিয়েছে। ভাত তো সে তৈরি করলো না, কারণ জল তার নয়, চাল তার নয়, আগুনও তার নয়। এগুলো কি সে সৃষ্টি করেছে? সৃষ্টি করছে না। তাহলে এইগুলো কে করছে? এই যে চাল কে বানাচ্ছে, জমি থেকে ধান উৎপন্ন হচ্ছে, কে করছে? হ্যাঁ, চাষিরা চাষ করছে, কিন্তু হচ্ছেটা কিভাবে? জল কার? খাবারগুলো পেটের মধ্যে কিভাবে হজম হচ্ছে, কতটা হবে না হবে, কতটা স্টুল হিসাবে বেরোবে না বেরোবে, কে করছে? ডাবের মধ্যে জল বা নারকেলের মধ্যে জল কে ভরে দিচ্ছে? এঁচোড়টা কিছুদিন পর আস্তে আস্তে পাকতে পাকতে কাঁঠালে পরিণত হয়ে যাচ্ছে, কে করছে এইগুলো? ফুলের মধ্যে রং কে লাগাচ্ছে? প্রত্যেকদিন সূর্য উঠছে, সূর্য ডুবছে, সকাল হচ্ছে, রাত্রি হচ্ছে, কে করছে? পৃথিবীকে কে ঘোরাচ্ছে? এমনকি যে আপনি ভাবছেন যে আমি জিনিসগুলো বোঝাচ্ছি এবং আপনি বুঝছেন না, এটাও ভুল। যদি আপনি এটা ভাবছেন যে বিষয়গুলো আমি বোঝাচ্ছি এবং আপনি বুঝছেন, সেখানেও আপনার ভুল হচ্ছে। কিরকম ভাবে ভুল? আমি বোঝাচ্ছি কারণ বিষয়গুলো আমি জ্ঞান প্রাপ্ত করেছি, এবং জ্ঞানটা কোথায় স্টোর রয়েছে? আমার ব্রেনের মধ্যে। আচ্ছা, আমার ব্রেন কি আমি তৈরি করেছি? এই জ্ঞানগুলো কি আমার? এই জ্ঞানগুলো কি আমি নিজে ইনভেন্ট করেছি, সৃষ্টি করেছি? ভগবদ গীতার জ্ঞান এগুলো। ব্রেন প্রকৃতি দিয়েছে আমাকে। এই যে তখন থেকে বলছি, এগুলো কে করছে? প্রকৃতি করছে। তো ব্রেন আমাকে কে দিয়েছে? প্রকৃতি দিয়েছে।
তো আমার এই শব্দগুলো আপনি শুনছেন, কথাগুলো শুনছেন, বোঝার চেষ্টা করছেন। কোথায় থেকে? আপনার ব্রেন থেকে। আচ্ছা, আপনার ব্রেনকে আপনি তৈরি করেছেন? কথাগুলো কানের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে কানের থ্রু দিয়ে ব্রেনে পৌঁছাচ্ছে। কান কি আপনি তৈরি করেছেন? আপনার বডি কি আপনি তৈরি করেছেন? আমার বডি কি আমি তৈরি করেছি? প্রকৃতি করছে এগুলো। তাহলে ভালো করে ভেবে দেখুন যে আমরা এই যে বলি যে আমরা এই কাজগুলো করছি, প্রথমে যে এক্সাম্পলটা দিলাম যে প্রত্যেকটা মানুষের জন্য বা নিজের জন্য কিছু না কিছু করে, এবং করার পর যখন মানে তার মনের মধ্যে কিছু একটা এক্সপেকটেশনস জন্মে যায় রিটার্ন পাওয়ার জন্য। কারণ কি না, এখানে কর্তা ভাব চলে এসছে তার মধ্যে, ব্যক্তির মধ্যে, যে আমি করেছি, এবার আমি কিছু রিটার্ন পাবো। তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে ওই ব্যক্তি নিজে কিছু করছে না, আমরা কেউই কিছু করছি না। আসলে প্রকৃতির কাজ করছে। ভাবুন, আমার মধ্যে যদি ব্রেন না থাকতো বা আমার ব্রেন যদি খারাপ হতো, তাহলে কি আমি এই জিনিসগুলো বোঝাতে পারতাম? বা আমি হয়তো যদি বোবা হতাম, তাহলে কি বোঝাতে পারতাম? বা অন্য কোনো ব্যক্তি যদি তার ব্রেন খারাপ হয়ে যায়, ব্রেন কাজ করছে না, পাগল হয়ে গেছে, তার মধ্যে শোনার ক্ষমতা নেই, বলার ক্ষমতা নেই, তাহলে সে কি এই জিনিসগুলো করতে পারবে? মানে আমার মতো বোঝাতে পারবে? বা যেগুলো বোঝাচ্ছে সে কি বোঝাতে পারবে? বা যারা বুঝছে তাদের মতো সে কি বুঝতে পারবে? কারণ তার কাছে তো কান নেই, শুনতে পাই না। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে এখান থেকে, এক্সাম্পলটা থেকে কি দাঁড়ালো? যে ব্যক্তি নিজেকে কর্তা মনে করে, কিন্তু এই এক্সাম্পলগুলো থেকে আমরা বুঝতে পারছি যে আসলে ব্যক্তি কর্তা নয়। ব্যক্তি ভাবছে সেই বাসের ড্রাইভার, কিন্তু আসলে সে ড্রাইভার নয়, সে একজন হেল্পার বাসের। ড্রাইভার তো অন্য কেউ। তো আমাদের কাজ হচ্ছে ওই বাসের হেল্পারগিরি করা, প্যাসেঞ্জারকে ওঠানো নামানো, এই সমস্ত। ওই যে ভাতে গরম জলের মধ্যে চাল ফেলে দিলাম, ঠিক আছে, তারপর কিছুক্ষণ পর চালগুলোকে ছেঁকে তুলে নিলাম, এই হচ্ছে আমাদের কাজ। খাবারটা মাখিয়ে মুখের মধ্যে ভরে দিলাম, দাঁতের মধ্যে চিবিয়ে গিলে দিলাম, তারপর আমাদের হাতে নেই। নারকেল গাছ লাগিয়ে দিলাম, তারপরে সেই গাছ কি করে বড় হচ্ছে, সেখানে ডাব ধরছে, নারকেল ধরছে, সেখানে জল ঢুকছে, সেই ডাব আমরা পেরে খাচ্ছি, কিন্তু মাঝখানে প্রসেসটা আমাদের হাতে নেই। একজন বাবা বা মা ভাবছে আমার শয়তান বলছি, সরি, সন্তান। একজন বাবা বা মা ভাবছে এটা আমার সন্তান, আমি জন্ম দিয়েছি। আসলে বাবা বা মা বা ওই পুরুষ বা স্ত্রী কি ওই বাচ্চাটাকে জন্ম দিয়েছে? না, তারা শুধুমাত্র যৌন সঙ্গম করেছে একে অপরের সাথে। বাকি যা করা প্রকৃতি করেছে। ওই বাচ্চাটার বডিটা কি তারা তৈরি করেছে? ওই বাচ্চাটা বডি, ব্রেন, মাথা, চোখ, কান, হাত, নাক, মুখ, এগুলো কি তারা তৈরি করেছে? না। এখন ওই ব্যক্তি হয়তো বলতেই পারে কিন্তু এটা তো আমার স্পাম থেকে তৈরি হয়েছে। আচ্ছা, তাহলে সেই ব্যক্তি কি স্পামটা নিজে তৈরি করেছে? বা মহিলা হয়তো বলবে আমার ওভারি থেকে জন্ম নিয়েছে, তো ওই ওভারিটা কি মহিলা নিজে তৈরি করেছে? অর্থাৎ সমস্ত কিছুই করছে প্রকৃতি, ড্রাইভার অন্য কেউ। আমরা এখানে খালাসি মাত্র। আর আমরা কি মনে করছি নিজেদেরকে? যে আমরা ড্রাইভার। এবার যখনই নিজের মধ্যে এরকম টাইপের একটা কর্তা ভাব চলে আসছে, নিজের মধ্যে যে কর্তা ভাব চলে আসছে, এই কর্তা ভাবটা কে ক্রিয়েট করছে? আমার মধ্যে ইগো, অহংকার, যেটাকে অহংবৃত্তি বলা হয়। তো সেই ইগো বা অহংবৃত্তি আমার মধ্যে সে কর্তা ভাবটা তৈরি করছে, বা ব্যক্তির মধ্যে সে কর্তা ভাবটা তৈরি করেছে। আমি করেছি, আমার এবার রিটার্ন চাই। কিন্তু কারণ অহম তো লাভ লোকসান ছাড়া কিছু মাত্র বোঝে না। অহমের পক্ষে তো ভালোবাসা বা প্রেম বোঝা সম্ভব নয়। অহম বোঝে ব্যবসা, লাভ ক্ষতি। তো অহম মানুষকে সেরকম ভাবেই চালনা করে। অহমবৃত্তি, আমি করেছি, এবার আমার ফেরত চাই, রিটার্ন চাই আমার। তো ব্যক্তির মধ্যে কর্তা ভাব ঢুকিয়ে দিচ্ছে অহমবৃত্তি। এবার যখন ব্যক্তি মনের মতো রিটার্ন পাচ্ছে না, পাওয়ার কথা নয়, কারণ ব্যক্তি তো করেনি কিছুই, যা করছে সে তো প্রকৃতি করছে। ব্যক্তির কাজ তো শুধুমাত্র কি বললাম, বাসের হেল্পারের মতো হেল্প করা। ওই প্যাসেঞ্জার ওঠানো নামানো, তার বাস চালানো তার দায়িত্ব না, সে চালাতেও পারবে না। কিন্তু ব্যক্তি ভাবছে আমি বাসটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি, আমার রিটার্ন চাই এবার। এবার এই যে যখন রিটার্নটা পাচ্ছে না, তখনই মানুষ অস্থির হয়ে পড়ে ভিতর থেকে। আর এইটাকেই বলা হচ্ছে, এই যে যিনি প্রশ্ন করেছেন, চাপ চিন্তা। যে এই চাপ চিন্তাগুলো আমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে, বা ভিতরের মধ্যে একটা মানে মনের মধ্যে একটা অস্থির পরিবেশ সৃষ্টি করছে। আর এখানেই আমি বলি যে যেটা ব্যক্তি বলেছেন, মানে যে ভদ্রমহিলা প্রশ্ন করেছেন যে আমি মানসিক রোগে কেন ওষুধ খেতে মানা করি, এই কারণে তো মানা করি, কারণ এইটাই তো একমাত্র আসল ওষুধ। বিষয়টা বোঝা, চিন্তাটা, ওই যে বললাম না যে চিন্তার ডাইরেকশনটা ঠিক করতে হবে। আমাদের চিন্তার ডাইরেকশন ঠিক নেই, আমরা চলে যাই ভুলভাল দিকে। তো ওষুধ খেয়ে সেই চিন্তার ডাইরেকশনটা ঠিক দিকে যাবে কিভাবে? ওষুধ তো কি করবে? ওষুধ আমাদের নার্ভগুলোকে শিথিল করে দেয়, অনেকটা নেশাগ্রস্ত টাইপের। তো তখন সেই মুহূর্তে ব্রেন আর কিছু চিন্তাই করতে পারে না।
ব্রেন কাজ করতেই পারে না, তো মনে হয় কি একটা রিল্যাক্সেশন মুড। কিন্তু যখনই ওষুধের রিয়াকশন শেষ হয়ে যায় তখনই আবার চিন্তাগুলো চলে আসে। এবার ওষুধ যেহেতু জোরপূর্বক নার্ভগুলোকে এরকম শিথিল করে দিচ্ছে, যারা মানসিক রোগে দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছে, আপনি সার্চ করে দেখুন বা খবর নিয়ে দেখুন বা তাদের সঙ্গে কথাবার্তা বলে দেখুন তাদের অবস্থা কি। দীর্ঘদিন ওষুধ খাওয়ার পর কারো হাত কাঁপে, কারো পা কাঁপে, কেউ বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, কেউ জোরে কথা বললে সহ্য করতে পারে না, মানে ভেতরে মানে প্যানিক শুরু হয়ে যায় তার, জোরে আওয়াজ কোথাও হলে সহ্য করতে পারে না, ভেতরে প্যানিক হয়ে যায়, প্যানিক শুরু হয়ে যায়, বেশিক্ষণ হাঁটতে পারে না, কেউ বেশিক্ষণ বসে থাকতে পারে না, কারো রাতে ঘুম হয় না, কেউ বেশিক্ষণ আপনার মানে যে কোনো কাজ বেশিক্ষণ করতে পারে না। এরকম কত প্রবলেম রয়েছে মানুষের মধ্যে যারা মানসিক রোগের ওষুধ দীর্ঘদিন খেয়েছে। চাপ চিন্তা কিছু কমেনি, মানসিক রোগ যেমন তেমন রয়ে গেছে, শরীরটাও গেছে। তো এই জন্য আমি ওষুধটা খেতে মানা করি, কারণ এই মানসিক রোগের ওষুধগুলো বেসিক্যালি জীবনের সমস্যাগুলো দূর করার জন্য যদি পার্সোনাল কনসালটেশন নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নম্বরে। কারণ এই মানসিক রোগের ওষুধগুলো বেসিক্যালি আপনার নার্ভটাকে শিথিল করে দেবে, আর কিচ্ছু না। আপনার বডির যে ন্যাচারাল যে কাজ, সেই কাজটাকেই বন্ধ করে দিচ্ছে। সেই জন্য ওষুধ খেলে আপনি চিন্তাগুলোকে ঠিক করতে হবে, চিন্তার ডাইরেকশনগুলোকে ঠিক করতে হবে। আর এটাকেই ভগবদ গীতার ভাষায় বলা হয় নিষ্কাম কর্মযোগ। অর্থাৎ আমি হেল্পারে কাজ করছি, ঠিক আছে, কিন্তু আমি ভাবছি আমি ড্রাইভারে কাজ করছি, আমার ইগো ভাবছে আমি ড্রাইভারে কাজ করছি। তো নিষ্কাম কর্মযোগ এটাই মানুষকে শেখাই, না বস, ইউ আর নট দ্য ড্রাইভার, ইউ আর জাস্ট আ হেল্পার, নাথিং এলস মোর দ্যান দ্যাট। এবার ব্যক্তি যদি এটা বুঝে যায় যে আমি শুধুমাত্র একজন হেল্পার, আমি ড্রাইভার নই, তাহলে তার মধ্যে এক্সপেকটেশনস ক্রিয়েট হবে না বা কম হবে। আর যত এক্সপেকটেশনস ক্রিয়েট হবে না বা কম হবে, তার মানসিক রোগ বা এই সমস্ত চাপ চিন্তার মধ্যে পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। এই জন্যই বলা হয়, মানে আমি এই জন্যই বলছি যে এই যে থট প্রসেস প্যাটার্নটা, এই প্যাটার্নটাকে ঠিক করা বা এই সঠিকভাবে, বাংলায় বলতে গেলে সঠিকভাবে কিভাবে চিন্তা করতে হয় তার ডাইরেকশনটা ঠিক করা, এইটাই হচ্ছে মানসিক রোগের একমাত্র ওষুধ। এছাড়া অন্য কোনো ওষুধ নেই। যত রকম টাইপের মানসিক রোগ রয়েছে, শুধুমাত্র ব্যক্তিকে তার চিন্তা ভাবনা প্যাটার্ন ঠিক করতে হবে, ব্যক্তিকে তার অহমবৃত্তিটাকে কন্ট্রোল করতে হবে, তাকে বুঝতে হবে যে সে আসলে কিছু করছে না, যা করছে প্রকৃতি করছে। তো প্রকৃতির ওপরে তাকে সমস্ত কিছু ছেড়ে দিতে হবে, তার যতটুকু হেল্প করার কাজ সেটুকু তাকে করতে হবে। ওই যে বললাম, গরম জলের মধ্যে চাল ফেলে দেওয়া, ভাতটাকে মাখিয়ে মুখের মধ্যে ভরে চিবিয়ে গিলে দেওয়া, তারপরে তার কোনো কাজ নেই, হেল্প করছে তো সে বেসিক্যালি। অর্থাৎ প্রকৃতির কাজ করছে এবং ব্যক্তি প্রকৃতিকে কাজ করতে হেল্প করছে মাত্র, দ্যাটস ইট। কিন্তু ব্যক্তির অজ্ঞানজনিত কারণে, অজ্ঞানতার কারণে ব্যক্তি নিজেকে কর্তা মনে করে। এই জন্যই তো কৃষ্ণ বলা হয়, মানে কৃষ্ণ গীতাতে এই জন্যই বলেন যে কর্ম করেও অকর্তা হতে হবে ব্যক্তিকে। ভালো করে বুঝুন, কর্ম করেও ব্যক্তিকে অকর্তা হতে হবে। অকর্তা মানে মানে ব্যক্তি কর্ম করেও অকর্তা হতে হবে। ব্যক্তিকে অকর্তা কিভাবে হতে হবে, কিভাবে ব্যক্তি হবে অকর্তা? এই যে চিন্তা ভাবনা ডাইরেকশনকে ঠিক করে, যে আমি করলাম, আমার কাজ কতটুকু হেল্প করা, আমি হেল্প করে দিয়েছি, তারপরে আমার হাতে নেই, তো আমি অকর্তা হয়ে গেলাম, অর্থাৎ আমি করিনি বিষয়টা। এবার ওখান থেকে যদি কিছু রিটার্ন পেলাম আমি, তো ভেরি গুড, এটা আমার কাছে বোনাস, কারণ আমার তো কিছু পাওয়ার কথাই নই, আমি তো কর্তাই নই। আর আমি যদি কর্তাই না হই তাহলে আমার কিছু পাওয়ার কথাই নই, কিন্তু আমি পেয়ে যাচ্ছি। এই যে জামা পাচ্ছি, চশমা পাচ্ছি, মুখে মাখার জন্য ক্রিম পাচ্ছি, নখ কাটার জন্য নেল কাটার পাচ্ছি, টাকা পয়সা পাচ্ছি, গাড়ি বাড়ি পাচ্ছি, আমরা প্রত্যেকদিন খাবার দাবার পাচ্ছি, এগুলো তো আমাদের পাওয়ার কথা নয়। তো এগুলো বোনাস কি বোনাস নয়? অবশ্যই বোনাস। আমরা যদি কর্তা না হই তাহলে এই বিষয়গুলো আমাদের পাওয়ার কথা নয়, অল্প একটু পাওয়ার কথা, কিন্তু আমরা পাচ্ছি তো প্রচুর। আমাদের কাছে ডিভাইস রয়েছে, মোবাইল, ইন্টারনেট রয়েছে, টিভি রয়েছে, ল্যাপটপ রয়েছে, বাড়িঘর দর রয়েছে, এসি রয়েছে, ফ্রিজ রয়েছে, টাকা পয়সা রয়েছে, গয়নাগাটি রয়েছে, ধন সম্পত্তি রয়েছে, ব্যাংক ব্যালেন্স রয়েছে, কি নেই আমাদের কাছে? সবই তো রয়েছে। তো আমরা যদি কর্তা না হয়, আমরা যদি শুধুমাত্র হেল্পারই হই, তাহলে এই বিষয়গুলো আমাদের পাওয়ার কথা নয়, অর্থাৎ এই বিষয়গুলো আমরা বোনাস পেয়েছি, তাহলে তার জন্য থ্যাঙ্কফুল থাকা উচিত। কিন্তু আমরা কি করছি? ইগোর জন্য, অহমবৃত্তির জন্য আমরা তো কিছুই পাচ্ছি না, আরো চাই। উল্টে আমরা এই আরো চাই এই কনজামশন বৃত্তির জন্য, আরো বেশি মানে কনজিউম করার জন্য এই প্রকৃতির, এই পৃথিবীর প্রত্যেক দিন ধ্বংস করে দিচ্ছি, প্রত্যেক দিন। দেখুন, আমাকে বলে কোনো লাভ নেই, আমি তো ধ্বংস করছিও না, আমি তো মাছ মাংস ডিমও খাই না, আমি কোনো রকম ভাবে পরিবেশ দূষণও করি না।
আমার জন্য কোনো রকম ভাবে কোনো কিছু গ্রিন হাউস গ্যাসও বেরোচ্ছে না, না গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, না আমার বউ বাচ্চা রয়েছে, না আমার ঘরদোর রয়েছে। ঠিক আছে, রয়েছে কিন্তু আপনার দায়িত্ব, কিন্তু আপনার। তো যাই হোক, সেটা অন্য বিষয়, সেটা অন্য টপিক, কথা বলতে বলতে অন্যদিকে চলে গেলাম, কিন্তু এটাও গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমরা টপিকে ফিরে আসি, যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম। তো এরকম ভাবে ব্যক্তিকে তার অহংবৃত্তি থেকে বেরিয়ে আসতে হবে। ব্যক্তিকে বুঝতে হবে যে সেই ব্যক্তি আসলে নিজে কিছু করছে না, সেই ব্যক্তি প্রকৃতিকে কর্ম করতে হেল্প করছে মাত্র। তাহলে ব্যক্তির মধ্যে ওই এক্সপেকটেশনস বা ডিজায়ার্স গুলো কম জন্মাবে বা জন্মাবে না। আর এটাই হচ্ছে একমাত্র রাস্তা মানসিক রোগ বা চাপ চিন্তাগুলোকে কন্ট্রোল করার। এটাই একমাত্র ওষুধ, এছাড়া দ্বিতীয় আর কোনো ওষুধ নেই। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন।